উপস্থিত হয়েছেন, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আজকে এই প্রেস ব্রিফিংয়ের আমাদের উপস্থিতি বৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আবার ডান পাশে আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাম পাশে আছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, ডাইনে আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমা রহমান, তার পাশে আছেন ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল জাহিদ হোসেন, তার পাশে আছেন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তার পাশে আছেন আমাদের যুগ্ম সম্পাদক জনাব মাহবুদ্দিন খোকন যুগ্ম মহাসচিব, তার পাশে সিরাজুল চেয়ারপারসনের উপদেষ্টা মিস্টার সিরাজউদ্দিন আহমেদ। এই ডান পাশে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, তারপরে আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, তারপরে আছেন জনাব আব্দুল আল মিন্টু এবং তার পাশে উপদেষ্টা সাইদা রফিক। পিছনেও আরও আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। আপনারা তাদের সবাইকে চিনেন, তাই আমি আমার সকলের নাম বলার থেকে একটু বিরত থাকি যাতে আমাদের সময়টা কম লাগে। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৃষ্টিলগ্ন থেকে গণতন্ত্রের চর্চা এবং সঠিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা যে বা স্বাধীনতা যুদ্ধের পর থেকে যাবৎকালে রাজনীতির যে চিত্রটি আছে সেটি আমাদের একটি মূল্যায়ন, সেই মূল্যায়নটি আপনাদের সামনে উপস্থাপন করব। গত 5 তারিখ আমাদের স্থায়ী কমিটির সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সকলের মতামতের ভিত্তিতে আজকের এই মূল্যায়নের রূপরেখাটা তৈরি করা হয়েছে, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যা বলবো তার চেয়ে অনেক বেশি আপনারা জানেন, তারপরেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল থেকে আজকে রাষ্ট্রের এই অবস্থা নিশ্চয়ই জাতির সামনে উপস্থাপন করা আপনাদের মাধ্যমে জরুরি বলে আমরা মনে করি, প্রয়োজন মনে করি। আমি এখন মূল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংবাদের সম্মেলন, তারিখ 7 ফেব্রুয়ারি 2024, স্থান বিএনপি চেয়ারপারসন কার্যালয়, গুলশান, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের স্বাগত জানাই। 7 জানুয়ারি যে প্রহসনমূলক ডামি নির্বাচন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতির সঙ্গে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, অনৈতিকভাবে ও অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখা। 2014 এবং 2018 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করে, তারাই ধারাবাহিকতায় দামি প্রার্থী, দামি দল, দামি ভোটার ও দামি পর্যবেক্ষকদের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে 2024 সালের দামি নির্বাচন। গত 15 বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন, দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ও তার সুবিধাভোগী দোসররা আরও একবার জোরপূর্বক ভোটাধিকার হরণ করায় বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ। এই জনরোষ আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগের রাজনীতি শুধু গণবিরোধী নয়, এটি পরিপূর্ণভাবে ব্যর্থ ও অন্তঃসার শূন্য। দেশব্যাপী নজিরবিহীন হুমকি ভীতি উপেক্ষা করে ভাগ বাটোয়ারা নির্বাচনের শতকরা 5 ভাগেরও কম
ভোটার উপস্থিতি একটি সুস্পষ্ট বার্তা দেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ তথা 12 কোটি ভোটারের প্রায় সকলেই এই ঐক্য মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ সমস্বরে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও 62 গণতন্ত্র মনা রাজনৈতিক দলের নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক ছিল। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য গণমানুষের ন্যায্য দাবি দেওয়া আদায়ে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, জনমত সৃষ্টি করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার অধীনে প্রহসনের ভোট বর্জন করা। বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সাথে একাত্ম হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ, এই স্বতঃস্ফূর্ত সমর্থন বস্তুত বিএনপির রাজনীতির সফলতা তথা বিজয়ের বহিঃপ্রকাশ। অন্যদিকে ইলেকশনের নামে সিলেকশন নাটক মঞ্চস্থ করতে আওয়ামী লীগের যে সহিংসতা, নাশকতা, প্রকৃত কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরেও যে অনিয়ম, কারচুপি, ভোটার উপস্থিতি বাড়িয়ে দেখানোর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রের যন্ত্রের যে অদ্ভুত অবিশ্বাস্য দাবি এবং এসব ঘটনা প্রবাহের প্রেক্ষিতে যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনা, হতাশা, সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় নিহিত। 15 বছরের ক্ষমতা কুক্ষিগত রেখে দলীয় সাংগঠনিক প্রচেষ্টা ও রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা তথা অবৈধ বল প্রয়োগ করেও ন্যূনতম ভোটার জমায় দক্ষম আওয়ামী লীগ সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা ঘৃণাবরে প্রত্যাখ্যাত হয়েছে। এর কারণ এই রাজনৈতিক অপশক্তি ও তার উচ্ছিষ্ট ভোগীদের বাইরে বাংলাদেশের প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নিয়েছে অনির্বাচিত সরকার। বিদ্যমান দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের প্রধান ও বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে দেশবাসী তাকিয়ে আছে বিএনপির দিকে, এটি আমরা উপলব্ধি করি। এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাফল্যের যে মানদণ্ড, অর্থাৎ জনগণের সমর্থন, জনমত গঠন, সাংগঠনিক শক্তিমত্তা, সদস্য সংখ্যা, প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বারবার প্রমাণিত হয়েছে। দেশ জুড়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশসমূহে যেভাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে, ঢাকার সকল মহাসমাবেশে যেভাবে 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব। স্বল্প সময়ের আয়োজনে রাষ্ট্রযন্ত্রের সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি প্রতিটি কর্মসূচিতে জনগণ যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনো রাজনৈতিক দল কি আছে যার 50 লক্ষেরও বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোন অপরাধে আমাদের 2700-এরও বেশি নেতাকর্মীকে শেখ হাসিনা তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় 700 জন নিরপরাধ মানুষকে গুম করেছে? কিসের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বিনা কারণে তাকে আজও আটক রাখা হয়েছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাক স্বাধীনতা হরণ করে একের পর এক সাজানো মামলা পাতানো ও রায় দেওয়া হচ্ছে। বানরয় পিঠাভাগের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদুর সহ 25,000-এরও বেশি নেতাকর্মীকে কেন ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে? এই সময় বিএনপির রাজনীতি করার অপরাধে 11 জন কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে। তাছাড়াও প্রায় 50,000-এর মতো বিএনপির নেতাকর্মী এখন ফেরার, অর্থাৎ তারা জামিন লাভ করতে ব্যর্থ হচ্ছে। এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত দেশের বৃহত্তম জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে
গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসেবে বিএনপি আত্মত্যাগ তথা সার্থকতা। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং শান্তিপূর্ণ অহিংস কর্মসূচিতে বিএনপি মোকাবেলা করে চলছে সহিংস সশস্ত্র শেখ হাসিনার সরকারকে। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ একটি দানবীয় অপশক্তিতে পরিণত হয়ে মানবাধিকার লঙ্ঘনকে ধারণ করেছে ঘৃণ্য রাজনৈতিক কৌশল হিসাবে। গত 15 বছর ধরে বিএনপির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের উপর যে নৃশংস অত্যাচার অবিচার হয়ে আসছে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অজস্র প্রতিবেদনে তা লিপিবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ফ্যাসিবাদের সাথে আপোষ না করা অজুহাতে বিএনপির 50 লক্ষ নেতাকর্মী তাদের নাগরিক জীবন থেকে আজকে বঞ্চিত। আমাদের প্রত্যেকে প্রতিদিন পুলিশি নিপীড়ন ও বিচার বিভাগের অবিচারের শিকার হতে হচ্ছে। গাইবে ও বানোয়াট মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই তালিকা করে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সাজানো রায়। তৃণমূল থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত বিস্তৃত নির্বিচার ও গণতালিকা ও সাজানো রায়কে বাদ পড়ে না এমনকি মৃত অথবা গুম ব্যক্তিরাও, যারা একসময় বিএনপির যে কোনো পর্যায়ে নেতৃত্ব ছিল। মৃত ব্যক্তির ভোট প্রদানের অপসংস্কৃতি শুরু করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র। এখন তারা মৃত বিএনপি সদস্যদের নামে নাশকতার মামলা দিচ্ছে, এমনকি সেই কল্পিত নাটক ঘটনা ফরমাইশি সাজাও দিচ্ছে আদালত। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় বিএনপির নেতা কর্মীদের বাধ্য করা হচ্ছে হাত করা ডান্ডা বেড়ি পরে হাসপাতালে চিকিৎসা নিতে, বাবা মার জানাজায় অংশ নিতে। বাড়িতে বাড়িতে চলছে ছাত্রলীগ পুলিশের যৌথ অভিযান ও হামলা, ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে ব্যবসা বাণিজ্য স্থাপনা সম্পদ। কখনো বা নেতাকর্মীদের না পেলে গ্রেপ্তার নির্যাতন করছে ভাই বাবা মা স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনকে, পরিবারের বা অন্যান্য সদস্যদের। দেশ জুড়ে পাড়া মহল্লায় ওয়ার্ডে জনগণের মাঝে বিএনপির উপস্থিতিতে আওয়ামী লীগ একটাই ভীত যে পুলিশি সহায়তা ও মিথ্যা মামলায় নেতা কর্মীদের বাড়ি ও এলাকা ছাড়া করেছে, মানবতর জীবনে বাধ্য করেছে, হাওড়ে ধান খেতে পালিয়ে থাকতে গিয়ে অনেকে মারা গেছে। এই আক্রোশ, এই আক্রমণ, এই অত্যাচার যেন বিএনপির গণসম্পৃক্ততার কাছে পরাজিত গণভ্যুত্থানের ভয়ে শঙ্কিত গণবিরোধী আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে রাখার মরিয়া প্রয়াস। সময়ের সাথে বিএনপির আন্দোলনের মাত্রা যত বেড়েছে, নজিরহীন গুম খুন হামলা মামলার মাধ্যমে সরকারের জিজ্ঞাসা নির্যাতনের মাত্রা তত বেশি বেড়েছে। বিএনপির মতো একটি সফল গণতান্ত্রিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত পাশবিক হাসিনা সরকার ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ। কিন্তু এইভাবে কি একটি জনপ্রিয় গণতান্ত্রিক বিরোধী দলকে দমন করা সম্ভব নয় বলেই আওয়ামী লীগ চাচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করে ধিকৃত বাকশালে ফিরিয়ে আনতে। বিএনপির প্রতি জনগণের সমর্থন আর জনগণের দাবি আদায়ের বিএনপির সংকল্প, এই বাস্তবতা আওয়ামী লীগ অনুধাবন করে যে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশের প্রায় সকল আসনে ধানের শীষের কাছে নৌকার অবশ্যম্ভাবী পরাজয়ের পাশাপাশি এমনকি গোপালগঞ্জের খোদ শেখ হাসিনা হেরে যেতে পারত। বিএনপি নিরঙ্কুশ জনভিত্তির বিপরীতে আওয়ামী লীগের এই রাজনৈতিক দেউলিয়ত্ব শেখ হাসিনাকে আরও বেশি জনবিদ্বেষী করে তুলেছে, বাড়িয়েছে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীলতা। আর তাই জনগণকে সাথে নিয়ে বিএনপি সেই শান্তিপূর্ণ সংগ্রাম সেটিকে প্রতিহত করতে হাসিনার আস্থা নেই নিজ দলের উপর, ভরসা নাই নিজ নেতা কর্মীদের উপর। আওয়ামী লীগের ভঙ্গুর সাংগঠনিক কাঠামো নয়, শেখ হাসিনার খুঁটি ও ফ্যাসিবাদীদের ভিত্তি রাষ্ট্রযন্ত্রের একটি সুবিধাবোধী অংশ। পুলিশ, র্যাব, বিজেপি, প্রশাসন ও আদালতের কতিপয় সরকারি কর্মকর্তা রাজনৈতিক বিবেচনা, পদোন্নতি ও সুযোগ সুবিধা পেয়ে ক্ষমতাসীন দলের ক্যাডারে পরিণত হয়েছে।
তারাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পরিণত হয়েছে বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুদক সহ সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহকে ষড়যন্ত্রমূলকভাবে লিপ্ত রয়েছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে বন্দুকের গুলিতে গ্রেনেড মেরে মিথ্যা মামলায় দমন করা অপচেষ্টা। গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে অবৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা দিয়ে আদায় করছে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন। বিশেষত নতুন জানু পররাষ্ট্রনীতি, অসম দ্বিপাক্ষিক বাণিজ্য, নামমাত্র মূল্যে ট্রানজিট সুবিধা, পানি সমস্যার সমাধানহীনতা, গোপন আদানি চুক্তি সহ জাতীয় স্বার্থবিরোধী অজস্র প্রকল্প বাস্তবায়ন এবং আভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক লবিং, যার প্রমাণস্বরূপ শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। ওবায়দুল কাদের দাবি করে 7ই জানুয়ারি নির্বাচনের সময় ভারতই আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী লীগের দলীয় সন্ত্রাস, রাষ্ট্রযন্ত্রের একাংশ ধ্বংসযোগ্য এবং বিতর্কিত দেশসমূহের হস্তক্ষেপ, এই সমন্বিত অপশক্তিকে উপেক্ষা করে জনগণের সমর্থনকে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হিসেবে ধারণ করে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় অবিচল রয়েছে এখনো বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনৈতিক নেতৃত্ব দানকারী দল হিসেবে গণতান্ত্রিক কামী শক্তিসমূহকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে বিএনপির অদম্য দুঃসাহসী নেতা ও কর্মীরা। তবে গণতন্ত্রের পক্ষে বিপক্ষের এই লড়াই আজ কেবল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লড়াই নয়, বরং আজকের এই লড়াই জনবিদ্বেষী সরকারের সকল দোসরদের সঙ্গে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের লড়াই। এইটি স্পষ্ট প্রতীয়মান আওয়ামী লীগের ক্ষমতার উৎস ও ফ্যাসিবাদের সুবিধাভোগী যেসব দেশি বিদেশি দোসর, তারা সক্রিয়ভাবে গণমানুষের অধিকার ও স্বাধীনতা খর্ব করে যাচ্ছে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে। অন্যদিকে বিএনপির ক্ষমতার উৎস ও রাজনৈতিক সঞ্জীবনী শক্তি দেশের গণতান্ত্রিকামী জনগণ। এক কথায় জনগণই ক্ষমতার উৎস। এই দেশটি যেমন আমাদের সবার, তেমনি আওয়ামী লীগের কবল থেকে দেশকে স্বাধীন করার দায়িত্ব আমাদের সবার। সমাজের সকল বিবেকবান মানুষ যদি স্ব অবস্থান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শান্তিপূর্ণ আন্দোলনে সম্পৃক্ত হন এবং সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখেন, তবে ফ্যাসিবাদের পতন সময়ের ব্যাপার মাত্র। ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে ততবার লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। তবে প্রতিটি ক্ষেত্রে আমাদের সংগ্রাম ছিল নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। এর কারণ আওয়ামী লীগের মতো সহিংস বা অগ্নি সন্ত্রাসের রাজনীতি নয়, জনমত গঠন ও গণজোয়ার সৃষ্টি বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য। দেশের প্রায় সকল গণতান্ত্রিকামী মানুষ দ্বারা সমর্থিত উদার ও সহনশীল রাজনৈতিক ঐতিহ্যের ধারক দল হিসেবে বিএনপির সাংগঠনিক শক্তি বিস্তৃত সমাজের প্রতিটি স্তরে ও রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে। বাংলাদেশের বিদ্যমান অস্বাভাবিক অচল অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে তার অনিবার্য পরিণতি ও সম্পূর্ণ দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করার এই অশুভ প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সংকটকে ঘনীভূত করে তুলবে। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি প্রমাণ করে এই দলটি কখনোই নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পায়নি। আওয়ামী লীগ তার 6 দফা আন্দোলনের জন্য ক্ষমতায় আসীন হয়নি বা দেশও স্বাধীন করতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল জিয়াউর রহমানের ডাকে, স্বাধীনতার ঘোষণায় উদ্যুক্ত দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পুলিশ, বিডিআর, আনসার এবং ছাত্র জনতার সাহসী লড়াইয়ের মাধ্যমে। লাখো শহীদের রক্তে উজ্জীবিত হয়েছিল প্রিয় স্বাধীনতা। 1971 সালের 25শে মার্চ
মধ্যরাতে পাক হানাদার বাহিনীর আক্রমণের আগে আওয়ামী লীগ দেশের জনগণকে স্বাধীনতা যুদ্ধের কোনো রূপরেখা কিংবা মুক্তিযুদ্ধের কর্মকৌশল দিয়ে যায়নি। একজন সাধারণ সৈনিক হয়েও রাষ্ট্র দুইটার ঝুঁকি নিয়ে শহীদ জিয়া যদি 26শে মার্চ গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বাধীনতার ঘোষণা না দিতেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেতে হয়তো আরও অনেক সময় লাগতে পারত। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বা হাসিনার পারিবারিক সম্পদ বানানোর যত অপচেষ্টাই করুক, বাস্তবতা হলো তৎকালীন দিক নির্দেশনাহীন জাতিকে নেতৃত্বের স্পৃহা যোগায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। যেখানে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগের রাজনীতি, সেখানে পরিস্ফুটিত হয়েছিল একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি শহীদ জিয়ার ভালোবাসা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বাধীনতার ঘোষণাতেই প্রতিধ্বনিত হয়েছিল গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে, স্বাধীন করেছিল দেশ। স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানের ফিরে যান ব্যারাকে নিজ সামরিক দায়িত্বে। যার ডাকে জনগণের অংশগ্রহণে যে মুক্তিযুদ্ধ, তার বিজয়ের সুফল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করে আওয়ামী লীগ। কিন্তু তাদের শাসন আমল ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, অপশাসন ও অব্যবস্থাপনার নিকৃষ্ট উদাহরণ। রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের যে ব্যর্থতা, তার খেসারত দিতে হয়েছিল পুরো বাংলাদেশি জাতিকে। দুর্ভিক্ষে অকাতরে দিয়ে যে সরকারের আমলে প্রায় 15 লক্ষ লোক না খেয়ে দুর্ভিক্ষে মারা যায়, তার চাইতো অথর্ব অযোগ্য ব্যর্থ প্রশাসন আর কি হতে পারে। শেখ হাসিনা বাকশালের মতো করেই বাংলাদেশেরা আবারও 75-এর মতো একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। হাসিনার একমাত্র সাফল্য মানব অধিকার লঙ্ঘনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রেখে পৃষ্ঠপোষকতা করছে লাগামহীন নৈরাজ্য ও লুটপাট। চালাচ্ছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি। বিভিন্ন দেশে রাস্তা নির্মাণের ব্যয় তুলনা করলে বিশ্বব্যাংক দেখিয়েছে বাংলাদেশের প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণের করতে খরচ পড়ে $11 মিলিয়ন, যা কিনা বিশ্বের সর্বোচ্চ। শুধু রাস্তাই নয়, প্রতিটি খাতেই, প্রতিটি খরচেই হাসিনা সরকারের অস্বাভাবিক লুটপাট বাংলাদেশে আজকে দেউলিয়া হওয়ার পথে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গণমাধ্যমে আমরা দেখেছি 36,000 কোটি টাকার মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্প নাকি পৃথিবীর সবচেয়ে খরচবহুল কয়লা বিদ্যুৎ কেন্দ্র। পায়রাতে 1,55,000 কোটি টাকার যে সমুদ্র বন্দর হচ্ছে, এটি এ যাবৎকালের সর্বোচ্চ খরচবহুল সমুদ্র বন্দর। রূপপুরের 1,14,000 কোটি টাকায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটিও পৃথিবীর সর্বোচ্চ খরচের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একইভাবে 33,000 কোটি টাকায় যে মেট্রো রেল প্রজেক্ট প্রতি কিলোমিটার হিসেবে, সেটিও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। শুধু তাই না, প্রায় 4,000 কোটি টাকার বিমানবন্দর গাজীপুরের র্যাপিড বাস ট্রান্সপোর্ট প্রকল্পটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়বহুল বিআরটির লাইন। শেখ হাসিনা সরকারের ব্যর্থতায় বাংলাদেশের এমন দুর্বিষহ অবস্থা যে রাস্তা, ব্রিজ, রেল, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র যখন যেটি বানানো হচ্ছে, সেটি দুনিয়ার সর্বোচ্চ খরচের প্রকল্প হয়ে যায়। এই যে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হচ্ছে, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্যমন্ত্রে বাংলাদেশ থেকে গত 15 বছরে 13 লক্ষ কোটি টাকারও বেশি বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরকারি যোগসাজশে $81 মিলিয়ন চুরি হয়েছে। এগুলি কার টাকা? এই পুরো টাকা বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করে ইউরোপ, আমেরিকা, কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে মাফিয়া চক্র। শুধু চলতি অর্থ বছরের সর্বক্ষেত্রে লাগামহীন ট্যাক্সের বোঝা চাপিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 5 লক্ষ কোটি টাকা আদায়ের লক্ষ্যে জনগণের কাঁধে চেপে বসেছে জনবিদ্বেষী মাফিয়া চক্র। অর্থাৎ দেশের মানুষের রক্ত চুষে তাদের অক্লান্ত পরিশ্রমের উপার্জন থেকে এক বছরেই 5 লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে
এর একটি বিশাল অংশ বিদেশে পাচার করে দিচ্ছে আওয়ামী লীগ অপশক্তি। ব্যর্থ সরকার বাড়িয়ে চলছে বৈদেশিক ঋণের বোঝা, যা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে $100 বিলিয়ন। বিদেশিদের কাছে ঋণের এই যে 10 লক্ষ কোটি টাকা, তার সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে বাংলাদেশের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মকে, আওয়ামী লীগকে নয়। এইভাবেই জনগণের টাকা লুটে দেশের নামে লোন নিয়ে উন্নয়নের নামে অর্থনীতিকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন এক একজন আওয়ামী লীগ নেতা। ফরিদপুরের এক স্থানীয় ছাত্রলীগ নেতা দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশে পাচার করেছে 2000 কোটি টাকা মাত্র। সরকারের নজিরবিহীন ব্যর্থতার মাঝে অফিসিয়াল হিসেবে ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকা, যা বাস্তবে অনেক বেশি। পুনঃতফসিল করা ঋণের স্থিতি তার থেকে ভয়াবহ, প্রায় 2,50,000 কোটি টাকা। এমন ঢালাও দুর্নীতি সমন্বয়হীনতায় যে তীব্র তারল্যের সংকট সৃষ্টি হয়েছে, এতে ব্যাংকগুলিতে শুধু ডলার নয়, বর্তমানে টাকাও নেই। বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতা ও আওয়ামী সিন্ডিকেটের কারণে প্রতিটি দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সকল শ্রেণী পেশা মানুষের। আয় না বাড়লেও লাগামহীন বাড়ছে ব্যয়, বেড়ে চলছে প্রতিটি পণ্যের দাম। একের পর এক রেকর্ড গড়ে কখনো চালের দাম কেজি প্রতি 70 টাকা, মসুরের